যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন আমাদের প্রিয় মডারেটর এবং স্টোরি টেলার মোস্তফা আলম রোমান। আশা করি ঘটনাটি শোনার পর হাসি, কান্না, রাগ, দুঃখ এই সবগুলো অনুভূতি আপনাদের মাঝে কাজ করবে। ব্যাপারটি কাকতালীয় হলেও সত্য যে গত ঈদে আমি একজন আপুর ঘটনা শেয়ার করেছিলাম, যা আপনাদের মাঝে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। আজ আরও এক আপুর ঘটনা শেয়ার করব, যার ঘটনাটিও আপনাদের মাঝে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি করবে। তবে এবার অপরিচিত কেউ নয়। আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার একজন নিকটাত্মীয়। বলতে গেলে আমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের মধ্যে সবাই ঘটনাটির ব্যাপারে জানেন। তবে একটি বিশেষ কারণে এবারও নাম উল্লেখ করতে পারছি না। বলে রাখা ভালো, ঘটনাটি মূলত 3 ভাগে বিভক্ত। কি সেই 3 ভাগ? একটু অপেক্ষা করুন। সময়টা 2009 সালের 29 জুন। আমি তখন স্কুলে পড়তাম। অর্ধবার্ষিকী পরীক্ষার পর সপরিবারে মেজো খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার ছোট বোন তখন আমার মায়ের গর্ভে। ডাক্তার আম্মুকে খুব একটা জার্নি করার পারমিশন না দিলেও আমার জন্য আম্মু সেবার বেড়াতে যেতে রাজি হন। সেখানে যাবার পর 2 দিন বেশ ভালোই কেটেছিল। তবে একদিন রাতে দেখলাম আম্মু এবং খালামণি অনেকটা আতঙ্ক আর ভয় নিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছেন। বয়স কম হওয়ায় ব্যাপারটা তখন পাত্তা দেয়নি। কিন্তু ওই ঘটনার পরের দিন সকালেই আম্মু আমাকে ঘুম থেকে তুলে কোনো কথা না বলেই সোজা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। আমি কেমন যেন বোকা বনে গেলাম এবং মনে মনে খুব বিরক্ত আর কষ্ট পেতে লাগলাম। কারণ আমি ভেবেছিলাম এখানে আরও কয়েকদিন থেকে যাব এবং অনেক মজা করব। কাজিনদের সাথে এ ব্যাপারে অনেক প্ল্যানও করে ফেলেছিলাম। কিন্তু এমন হলো যার কারণে বাড়ির বড়রা সবাই মানসিকভাবে ভেঙে পড়ল। এমনকি খালামণি আমাকে এতটা ভালোবাসে, সবসময় ফোন করে তাদের বাড়িতে গিয়ে থাকতে বলে, কিন্তু যাবার সময় তিনি আমার সাথে সেভাবে কথাও বললেন না। যা হোক, ছোট ছিলাম তাই বিষয়গুলো বুঝতে পারিনি বা আমার সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলিভাবে কথাও বলেনি। রাজশাহীতে থাকতে আম্মুকে মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে দেখতাম। তাই খালামণির বাসা থেকে রাজশাহী ফেরার পথে গাড়িতে বসে ভাবছিলাম আম্মু হয়তো একটু অসুস্থ বোধ করছেন। এটা গ্রাম, এখানে কোনো ভালো ডাক্তার পাওয়া যাবে না, তাই জন্য হয়তো রাজশাহীতে ফিরে যাচ্ছেন। যা হোক, এরপর রাজশাহীতে ফিরে আসি। সত্যি বলতে আম্মু প্রেগনেন্ট হবার পর থেকেই আমি আর আব্বু আলাদা রুমে থাকতাম। ছোটবেলায় ঘুমের মধ্যে হাত পা ছোড়ার বদ অভ্যেস থাকার কারণেই আব্বু কোনো রিস্ক নিতে চাননি। তাই তিনি আমাকে নিয়ে অন্য রুমে ঘুমাতেন। খালামণির বাসা থেকে ঘুরে আসার আগ পর্যন্ত এভাবে চলতে থাকলেও সেখান থেকে ঘুরে আসার পর আমার আম্মু যেন কেমন একা ঘুমাতে চাচ্ছিলেন না। প্রতিনিয়ত তার চোখে মুখে এক প্রকার ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই আব্বু আমাকে পাশের রুমে ঘুম পাড়িয়ে তারপর আম্মুর কাছে গিয়ে থাকতেন। অনেকদিন লক্ষ্য করেছি আব্বু আমাকে ঘুম পাড়ানোর সময় আম্মু লাইট জ্বালিয়ে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতেন। কিছুদিন পর আম্মু স্বাভাবিক হয়ে ওঠেন এবং সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন মাঝরাতে আম্মুর চিৎকারে আমার আর আব্বুর ঘুমটা ভেঙে যায়। আমি স্পষ্ট শুনতে পেলাম পাশের রুম থেকে আম্মু কাকে যেন বলছে, না না, তুমি ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এরকম আরও অনেক কিছুই তিনি বলছিলেন। আমি আর আব্বু বিছানা থেকে নেমে দৌড়ে পাশের রুমে গিয়ে দেখি আম্মু ঘুমের মধ্যেই কাকে যেন এই সমস্ত কথা বলছেন এবং হাত দিয়ে কিছু একটা ইশারা করছেন। আব্বু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি আম্মুকে ঘুম থেকে টেনে তোলেন এবং শান্ত হতে বলেন। ঘুম ভেঙে যাবার পর আম্মু হয়তো কাঁদতে চেয়েছিলেন, কিন্তু দরজার পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেন। ওই দিনের পর থেকে আম্মু আর একা ঘুমাতে পারতেন না। তাই আব্বু ফ্লোরিং করে শোবার ব্যবস্থা করেন। রাতে আমি আর আব্বু নিচে ঘুমাতাম এবং আম্মু বিছানার ওপরে ঘুমাতেন। তবে এই ঘটনা চলাকালীন প্রায় প্রতিদিনই আম্মুকে আমি ফোনে কথা বলতে শুনতাম। হয়তো খালামণির সাথে কথা বলতেন এবং কথা বলার সময় আমি ঠিক সেই প্রথম দিনের মতো আতঙ্ক এবং ভয় আম্মুর মাঝে লক্ষ্য করতাম। যা হোক, আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে এইটুকু ছিল। কিন্তু কি দেখেছি এবং কেনই বা দেখেছি তার কারণ বা ব্যাখ্যা কোনোটাই আমার জানা ছিল না। মূল ঘটনাটি আমি জানতে পারি 2016 সালের দিকে, অর্থাৎ প্রায় 8 বছর পর রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়।
আমি তখন ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শুক্রবার শো শুনে পরের দিন বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে ঘটনা শুনিয়ে ভয় দেখাতাম। এরকমই একদিন গ্রামের বাড়িতে গিয়ে কাজিনদের সাথে আড্ডা দিতে ভূতের গল্প বলতে শুরু করি। গল্প শেষে একজন বলে ওঠে, আরে এটা তো মনে হয় বানানো গল্প, আমাদের ওই আপুর সাথেই তো একটা ভৌতিক ঘটনা ঘটেছে। আজকে আপু আমাদের বাসায় আসবে, আপু আসলে তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনব। কিন্তু আপু সেবার গ্রামের বাড়িতে বেড়াতে আসলেও আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেননি। জানি না কেন, তবে হয়তো আমরা একটু ছোট ছিলাম, ভয় পাবো দেখে তিনি বলেননি। কিন্তু সে বছর আপু যখন রাজশাহীতে আমাদের বাসায় আসলেন, তখন আমি নাছোড় বান্দার মতো তাকে চেপে ধরি ঘটনাটি শোনানোর জন্য। একটা সময় আমার জেদের সাথে না পেরে তিনি ঘটনাটি শোনাতে রাজি হন এবং ওই দিন রাতের বেলা বাসার সবাই মিলে আড্ডা দেবার সময় তিনি ঘটনাটি বলতে শুরু করেন। আপু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। 2008 সালের 22 এপ্রিল আমার বিয়ের দিন। বাবা মারা যাবার পর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মা, বড় আপু এবং দুলাভাই মিলে একজন ভালো ছেলের খোঁজ করে আমার বিয়ে ঠিক করেন। ছেলেটি একটি কলেজে শিক্ষকতা করতেন। পরিবারের সবাই ছেলেটিকে পছন্দ করার কারণে আমিও আর দ্বিমত পোষণ করিনি। সম্বন্ধ পাকাপাকির 15 দিনের মধ্যেই আমাদের বিষয়টা সম্পন্ন হয় এবং বেশ ভালোভাবেই সম্পন্ন হয়। তবে বিয়ের দিন রাতে শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার পর আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। শ্বশুরবাড়ির 4-5 জন মানুষ আমাকে গাড়ি থেকে নামিয়ে বরণ করতে আসার পর আমার মনে হচ্ছিল মাথার ওপর থেকে একরকম গরম বাতাস যেন আমাকে ঘিরে ফেলেছে। আমি এই কারণে প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম। তবে বরণ শেষে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার ভেতরের অস্বস্তি ভাবটা কেটে যায়। ভেবেছিলাম হয়তো ভারী পোশাক পরে আছি আর বাইরে একটু গরম আবহাওয়া থাকার কারণে এরকমটা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে এটা সম্ভব ছিল না। জানুয়ারি মাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতের রাতে এমনটা হবার প্রশ্নই আসে না। যা হোক, সকলের আন্তরিকতা আর আনন্দ উল্লাসে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। এরপর দিনগুলো ভালোই কাটছিল, আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ, তাই সেই বাড়িতে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। বিয়ের তোড়জোড় আর কাজকর্মের মাঝে পড়াশোনা ভালোভাবে হয়ে ওঠেনি। তবে এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারা পড়াশোনা নিয়ে আমাকে কখনো বাধা দেননি। এমনকি একদিন বিকেলবেলা আমি আমার রুমে বসে পড়ছিলাম। ওই দিন বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছিলাম। শ্বশুরমশাই শহরের বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে। আমার স্বামী তখন কলেজে থাকা অবস্থায় তিনি আমাকে ফোন করে বলেন, আজ আমার ট্রান্সফার অর্ডার এসেছে, আমাকে প্রমোশন দিয়ে ভাইস প্রিন্সিপাল করে খুলনার একটা কলেজে পাঠিয়ে দেওয়া হবে। তাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে। এটা বলে তিনি ফোনটা রেখে দিলে আমি ব্যাপারটা আমার শাশুড়িকে জানিয়ে আবার পড়তে বসে যাই। সময়টা ঠিক সন্ধ্যা 7টা। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের জানালায় 2বার নক করলো। শীতের সময় হবার কারণে আমি ঘরের জানালাটা বন্ধ রেখেছিলাম, তাই বাতাসের কারণে শব্দ হয়েছে ভেবে বিষয়টা পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর আবারও 2বার নক করার শব্দ, কিন্তু এবার সেই শব্দের সাথে অস্পষ্টভাবে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানালা খুলে কাউকে না দেখতে পেয়ে জানালাটা বন্ধ করে আবার পড়তে বসে যাই। একটু পর আবারও কেউ যেন জানালায় নক করলো, কিন্তু এবার শুধু নক করার শব্দ নয়, আমি স্পষ্ট শুনতে পেলাম নক করতে করতে কেউ একজন আমার নাম ধরে ডাকছে। একটা পুরুষ কণ্ঠ। আমি স্বাভাবিকভাবেই জানালাটা খুলি, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। প্রথমে ব্যাপারটাকে মনের ভুল মনে করলেও পরে ভাবলাম কেউ হয়তো আমার সাথে মজা করছে, তাই জানালাটা লাগিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে শাশুড়ি মাকে সবটা জানাই। তিনি এটা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করে বললেন, আমাদের অনেক আত্মীয় স্বজনই তো আশেপাশে থাকেন, তাদের মধ্যে কেউ হয়তো মজা করেছে তোমার সাথে। মায়ের সাথে আমিও এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করে রুমে ফিরে আসি। কিন্তু রুমে ঢোকার পর যে দৃশ্য আমার চোখে পড়ল তা হয়তো আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। আমি দেখলাম আমার চোখের সামনে আস্তে আস্তে করে জানালার ছিটকিটা খুলে গিয়ে 2টো পাল্লা দুদিকে সরে গেল, আর সন্ধ্যার সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঘন কালো একটা অবয়ব জানালার গ্রিলের সামনে স্পষ্ট হতে লাগলো। আমি দেখলাম সেই অবয়বটা হাওয়ায় ভাসতে ভাসতে গ্রিল ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করেই কুচকুচে কালো আর লোমশ দেহি একজন বামন আকৃতির মানুষের রূপ ধারণ করলো। সত্যি বলতে সে সময় আমার নিজের শরীরের ওপরে কোনো কন্ট্রোল ছিল না। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক তখনই দেখলাম জিনিসটা হাওয়ায় পা চালিয়ে হেঁটে হেঁটে আমার সামনে এসে আস্তে আস্তে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ব্যাপারটা শুনতে একটু হাস্যকর মনে হলেও
এটাই সত্যি যে জিনিসটার হাবভাব কিছুটা সিনেমার নায়কদের মতো ছিল। যেভাবে সামনে এগিয়ে এসে ঘাড়টা ঘুরিয়ে জিনিসটা আমার দিকে তাকালো, তাতে করে ব্যাপারটা কোনো সিনেমার গানের দৃশ্যের মতো মনে হচ্ছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হাস্যকর বলে মনে হলেও যে ব্যক্তি ঘটনাটা ফেস করেছেন সেই আসল কষ্টটা বোঝে। জিনিসটা আমার দিকে তাকিয়ে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, 100 বছরের প্রতীক্ষার পর আজ একটা সুন্দর বউ খুঁজে পেলাম। এটা বলার সাথে সাথে তার সেই সুন্দর হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিভৎস হাসিতে পরিণত হলো। আমি বাজি ধরে বলতে পারি, পৃথিবীতে যত সাহসী মানুষ থাকুক না কেন, এই দৃশ্য কেউ সহ্য করতে পারবে না। এই দৃশ্য দেখার পর আমি চোখটা বন্ধ করে শেষ চেষ্টায় মা বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। এরপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল গভীর রাত। দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর আমার হাতে স্যালাইনের সূঁচ ফোটানো। পাশেই আমার স্বামী ও শাশুড়ি মা চেয়ারে বসে আছেন। আমাকে নড়াচড়া করতে দেখে তারা দুজনেই কাছে এসে জ্ঞান হারানোর কারণটা জিজ্ঞেস করতে লাগলেন। আমি আস্তে আস্তে পুরো ব্যাপারটা তাদের খুলে বললেও তারা বিশ্বাস করতে নারাজ। কারণ আমি মা বলে চিৎকার দেবার পর আমার শাশুড়ি ঘরে এসে দেখেন আমি বিছানায় শুয়ে আছি। তিনি অনেকবার আমাকে ডাকাডাকি করার পরেও সাড়া না পেয়ে আমার স্বামীকে ফোন করে বাড়িতে চলে আসতে বলেন। বাড়ি ফেরার পথে আমার স্বামী ডাক্তারকে সাথে করে নিয়ে আসেন এবং ডাক্তার আমাকে দেখে কিছু ঔষধপত্রের সাথে একটা স্যালাইন দিয়ে যান। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কি এতটা ভুল দেখতে পারি? এরকম নয় যে আমি ঘুমের ঘোরে ছিলাম বলে স্বপ্ন দেখেছি। তাহলে কি হলো আমার সাথে? এটা এরকম আরও অনেক প্রশ্নের জগতে আমার মন ঘুরে বেড়ায়। তবে শরীরটা ক্লান্ত থাকার কারণে ওই দিন ঘুমিয়ে পড়ি। এরপর 2-3 দিন কোনো সমস্যা হয়নি। তবে কয়েকদিন রাতে ঘুমের মধ্যে আমি কিছু অগোছালো স্বপ্ন দেখতে থাকি। সকালে ঘুম থেকে উঠতেই সেগুলো আবার ভুলে যাই। এরকমই এক রাতে ঘুমানোর পর আমি স্পষ্ট দেখতে পেলাম ঘন কুয়াশার মধ্যে থেকে 4 জন আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের একজনের হাতে একটা ব্যাগের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। সেখানে 3 জন ছিল একদম খাটো আকৃতির। দূর থেকে দেখে কিছুটা বাচ্চাদের মতো মনে হচ্ছিল, আর একজন ছিল অনেকটা লম্বা। তারা কাছে এগিয়ে আসতেই দেখলাম লম্বা আকৃতির জিনিসটা একটা মহিলা। তিনি দেখতে বেশ সুন্দরী, তবে বাকি যে 3 জন ছিল তারা দেখতে একদম বিভৎস। তাদের 3 জনেরই চেহারা ছিল একরকম, তবে একজন বৃদ্ধ, একজন মধ্যবয়স্ক এবং একজন যুবক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটাই ছিল যে তাদের চেহারাটা তার সাথে মিলে যায় যে সেদিন জানালা ভেদ করে আমার ঘরে ঢুকে এসেছিল। ঘুমের মধ্যে আমি বুঝতে পারছিলাম আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমি অনেকটা উত্তেজিত হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই মহিলাটা বলে উঠল, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই মা। আমার ছেলে কিছুদিন আগে তোমাকে পছন্দ করেছে, আর ও তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। তাই আজ আমরা পুরো পরিবার নিয়ে তোমার সাথে আমার বড় ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। এই কথাগুলো শোনার পর আমি স্বপ্নে তাদের ওপর চিৎকার করে বলেছিলাম, আমি বিবাহিত, আমি আপনাদের সাথে কখনো যেতে পারবো না। এরকমটা সম্ভব নয়, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমার কথা শুনে মহিলাটা বলল, বিবাহিত? তাতে কি হয়েছে? আমরা তোমার শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলবো, তোমার মায়ের সাথেও কথা বলে নেব, চিন্তার কিছু নেই। এই নাও আমার নিজের হাতে বানানো মিষ্টি, তোমার জন্য এনেছি। মহিলাটি যখন কথা বলছিল তখন আমি দেখতে পাচ্ছিলাম তার পাশে দাঁড়িয়ে থাকা সেই বামন আকৃতির জিনিসগুলো আমার দিকে তাকিয়ে ঠিক সেদিনের মতোই বিভৎস হাসি হাসছে। এরপর দৃশ্যগুলো আমি আর সহ্য করতে পারিনি, একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে মা বাবা চলে আসেন এবং ততক্ষণে আমার স্বামীও ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু এবারও তারা হাসি ঠাট্টা করে ব্যাপারটা উড়িয়ে দেয়। আমার শ্বশুর বলেন, কিছুদিন আগে স্ট্রেসে থাকার কারণে হয়তো ভুলভাল জিনিস দেখে তুমি ভয় পেয়ে গিয়েছিলে, এখন হয়তো ঘুমের মধ্যেও সেই বিষয়টাই দেখছো, তাই ভয় পেয়েছো। আসলে পরীক্ষার টেনশনে এরকম অনেক কিছুই একটু একটু হয়। যা হোক, এখন আর এগুলো নিয়ে ভেবো না, যাও ঘুমিয়ে পড়ো। এটা বলে আমার শ্বশুর শাশুড়ি চলে যান। আমার স্বামীও ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো স্বপ্ন এতটা স্পষ্ট হতে পারে সেটা আমি কখনো ভাবিনি। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল তারা যেন সামনাসামনি দাঁড়িয়েই আমার সাথে কথা বলছিলেন। আস্তে আস্তে ব্যাপারগুলো আমাকে দুর্বল করে দিতে থাকে এবং একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। ওই ঘটনার ঠিক 3 দিন পর আমার স্বামী আমাকে অনেকটা তাড়াহুড়ো করে সকালে ঘুম থেকে টেনে তোলেন। তিনি আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে বলেন। এমনকি আমি আমার শ্বশুর শাশুড়িকেও দেখলাম তারা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমি কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে সে ব্যাপারে কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলেন। আমি ফ্রেশ হয়ে রেডি হবার পর সবাই আমাকে একটি গাড়িতে তুলে কোথায় যেন রওনা দিলেন। রাস্তায় আমি অনেকবার তাদেরকে এর কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছুতেই
কিছু বলেননি। প্রায় আধ ঘন্টা পর আমাদের গাড়িটা একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালে আমি গাড়ি থেকে নামি এবং কিছু দূরে হেঁটে যাবার পর একতলা বাড়ি দেখতে পাই। আমার স্বামী এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসেন। তিনি আমাদের সবাইকে দেখে কোনো কথা না বলেই ভেতরে প্রবেশ করতে বলেন। আমরা ভেতরে ঢোকার পর তিনি আমাদেরকে বসতে বলেন এবং ভেতরের ঘর থেকে একটা বই আর এক গ্লাস পানি নিয়ে এসে আমাদের সামনে বসে আমার স্বামীকে বলেন, এবার বলো কি হয়েছে। একদম শুরু থেকে বলবে। তার কথার ধরন এবং বাড়ির অবস্থা দেখে আমি বুঝতে পেরেছিলাম তিনি একজন কবিরাজ। আমি দেখলাম আমার স্বামী একে একে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো সেই বৃদ্ধ লোকটিকে বলছেন, যে ঘটনাগুলো আমি বলার পরেও তারা বিশ্বাস করেনি। একটা সময় আমার ঘটনা বলা শেষ করে তিনি বললেন, আজ ভোরবেলা আমরা তিনজন, অর্থাৎ আমি আর আমার বাবা মা একই সাথে একই স্বপ্ন দেখেছি। সেই চারজন ব্যক্তি আজ আমাদের স্বপ্নেও এসেছিল। এই কথাটা শুনে আমি চমকে উঠি। আমি কিছু বলে ওঠার আগেই আমার শাশুড়ি মা আমার হাতটা শক্ত করে ধরে মাথা নেড়ে কিছু না বলার ইশারা করে। এরপর আমার স্বামী বললেন, ও প্রথমে আমাদের সবটা জানানোর পরেও আমরা বিশ্বাস করিনি, কিন্তু আজ ভোরে আমরা একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম, ঘন কুয়াশার মধ্য দিয়ে চারজন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসছেন এবং তাদের মধ্যে তিনজন বেঁটে আর একজন অনেকটা লম্বা। তাদের হাতে একটি মিষ্টির ব্যাগও ছিল। তারা এগিয়ে আসার পর স্পষ্টভাবে দেখতে পেলাম বেঁটে তিনজন দেখতে ভয়ঙ্কর এবং বিদঘুটে, আর মধ্যবয়স্ক মহিলাটি তুলনামূলক সুন্দরী। মহিলাটি আমাদের কাছে এসে বললেন, কিছুদিন আগে আমাদের বড় ছেলে তোমার স্ত্রীকে পছন্দ করেছে এবং সে তোমার স্ত্রীকেই বিয়ে করতে চায়, তাই তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও, আর এই নাও আমার হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে তুমি যা চাইবে তাই পাবে, তোমার জীবনে কখনো কোনো কিছুর কমতি থাকবে না। এটা শোনার পর আমি তাদের ওপর অনেক চিল্লাচিল্লি করতে থাকি এবং একটা সময় ফজরের আজান ধ্বনিত হয়। আমার ঘুম ভেঙে যায়। তবে ভয়ঙ্কর বিষয়টা হলো, তারা আমার বাবা মার স্বপ্নে দেখা দিয়ে বলেছে যে আমরা আপনার বৌমাকে চাই। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম ঘটেছে যে আমার স্ত্রীর সাথে যার যেরকম সম্পর্ক তাকে সেইভাবে সম্বোধন করে বলেছে, যেমন মা, বাবা, ভাই, খালা, ফুপু। তাদের কাছে গিয়ে সেই চারজন বলেছে, আমার ছেলে আপনার বৌমা, বোন, ভাতিজি, ভাগ্নিকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে চায়। তাহলে কাকু, আপনি হয়তো বুঝতে পেরেছেন এখানে অবিশ্বাস করার মতো আর কোনো ব্যাপার নেই। আমি সত্যিই কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্বামীর এই কথাগুলো শুনে সেই কবিরাজ কাকু তার হাতে থাকা গ্লাসের পানিতে কিছু একটা পড়ে ফুঁ দিয়ে একটা বাদামি রঙের পাত্রে ঢাললেন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের চারজনের হাতে 4টি চামচ দিয়ে বললেন, সবাই একসাথে চামচ দিয়ে বাটি থেকে পানি তুলবে এবং আমি হাত ইশারা করার পর পানিটা পান করবে। এরপর আমরা সেই কবিরাজের কথা মতো কাজ করি এবং তিনি আমাদেরকে 3 দিন পর আবারও আসতে বলেন। কাজ শেষে তিনি তার হাদিয়ার টাকা নেবেন বলে জানান। যা হোক, এরপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। ওই দিন রাতে কোনো সমস্যা না হলেও পরদিন রাতে ঘুমানোর পর আমরা চারজনই একই স্বপ্ন দেখি, কিন্তু এবারের স্বপ্নটা ছিল ভিন্ন এবং ঝাপসা। স্বপ্নটা ঠিক এমন ছিল যে এবার 4 জনের বদলে 5 জন আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা সবাই সেই 4 জনকে চিনতে পারলেও পঞ্চম ব্যক্তিটিকে চিনতে পারছিলাম না, কারণ এবার তারা আমাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল এবং সবকিছু ঝাপসা দেখা যাচ্ছিল। তবে পঞ্চম ব্যক্তির পোশাক আশাক ছিল ভিন্ন এবং শারীরিক গঠনও একদম সাধারণ মানুষের মতো। তারা সবাই আমাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কেন যেন বারবার আটকে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সামনে কোনো একটা কাঁচের দেয়াল তৈরি করে দেয়া হয়েছে। একটা সময় তারা 4 জন সামনে এগিয়ে আসতে না পেরে সেই পঞ্চম ব্যক্তির ওপর আক্রমণ করে বসে, আর ঠিক সেই মুহূর্তে ফজরের আজানে আমাদের সবার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমরা বুঝতে পারছিলাম যে কবিরাজ কাকুর সাহায্য আমাদের কাজে লেগেছে। এই খুশিতে দিনটা ভালোভাবে কাটালেও সন্ধেবেলা সবকিছু বদলে যেতে থাকে। শুক্রবার হবার কারণে সেদিন সবাই বাড়ির ভিতরেই ছিল। সময়টা ছিল সন্ধ্যা 7টা। আমার শ্বশুরকে ফোন করে সেই কবিরাজ কাকু তাড়াতাড়ি তার বাড়িতে যেতে বলেন। আমরাও রেডি হয়ে যাই। ভেবেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাই হয়তো কাকু বাড়িতে ডেকেছেন, কিন্তু কবিরাজ কাকুর বাড়িতে গিয়ে যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। বাড়িতে ঢুকেই দেখি সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে, চেয়ারগুলো ভেঙে পড়ে আছে আর সবই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর কবিরাজ কাকুর দিকে তাকাতেই দেখি ওনার চোখ মুখ সম্পূর্ণ লাল হয়ে আছে, পরনের জামাটাও ছেঁড়া। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমরা 4 জন স্বপ্নে যে পঞ্চম ব্যক্তিটিকে দেখেছি এবং তার পরনে যে পোশাকটি ছিল, কবিরাজ কাকু ঠিক সেই পোশাকটিই পরে আছেন। ব্যাপারটা সবাই লক্ষ্য করেছি। আমরা উত্তেজিত হয়ে কাকুকে সবকিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার পক্ষে এই কাজ করা অসম্ভব। প্রথমে ভেবেছিলাম এরা খুব একটা শক্তিশালী কেউ নয়, তাই
তোমরা সেদিন চলে যাওয়ার পরেই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, তবে তারা আমাকে কোনো উত্তর দেয় না। কিন্তু ওই দিন রাতে আমিও তোমাদের মতো একটা স্বপ্ন দেখি। তারা 4 জন আমার স্বপ্নে এসে বলছে, আমরা দুঃখিত আজ সকালে আপনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু এখন এসেছি। আমার বড় ছেলে কয়েকদিন আগে আপনার ভাতিজিকে পছন্দ করেছে এবং সে তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই আপনি আপনার ভাতিজিকে আমাদের কাছে দিয়ে দিন। আর এই নিন আমাদের হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার কোনো কিছুর অভাব হবে না। সেই মহিলার কথাগুলো শোনার পর আমি ঠিক তোমাদের মতোই বিরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। তাই পরের দিন সকালে উঠেই আমি কাজে লেগে পড়ি। ঠিক 12টায় আমি তাদেরকে আমার সামনে হাজির করতে সক্ষম হই এবং তোমাকে ছেড়ে দেবার কথা বলি, কিন্তু তারা আমার কোনো কথা না শুনে এক সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং সামনে থেকে চলে যায়। সত্যি বলতে আমি সে সময় আমার ক্ষমতার মাধ্যমে তাদের আঘাত করেছিলাম, তবে আসল ঝামেলাটা শুরু হয় মাঝরাতে। তারা আমার ওপর সরাসরি আক্রমণ করে বসে এবং বাড়ির সবকিছু লণ্ডভণ্ড করে রেখে চলে যায়। তাই আমার পক্ষে তাদের দমানো সম্ভব নয়। এটা বলে কবিরাজ কাকু আমাদের চলে যেতে বলেন। আমরা সেখান থেকে বেরিয়ে আসার আগে আমার শ্বশুর তাকে সেই স্বপ্নের ব্যাপারটা জানিয়ে দেন, যেখানে আমরা তার মতোই একজনকে দেখেছি। কবিরাজ কাকু সম্পূর্ণটা শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি কাঁদতে শুরু করে দিলেন। একটা সময় নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে, ওরা আমাকে বাঁচতে দেবে না। কোনোভাবে যদি তোমাকে নিয়ে যেতে সক্ষম হয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এখন তোমার আর আমার জীবন শুধু একটা উপায় বাঁচানো সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো কবিরাজের সাথে যোগাযোগ করো এবং ভুলেও কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে না, কারণ তুমি যাদের সাথেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে তারাই এই ধরনের স্বপ্ন দেখবে। আর কেউ যদি লোভের বশে স্বপ্নের ভেতর মিষ্টির বাক্সটা নিয়ে এসে মিষ্টি খেয়ে ফেলে তাহলে ওদের আর আটকানো সম্ভব হবে না, যে করেই হোক তোমাকে নিয়ে যাবেই। এরপর আমরা কবিরাজ কাকুর বাড়ি থেকে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি অনেক জায়গায় অনেকের কাছেই ভালো কবিরাজের খোঁজ করছেন, কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এর মধ্যে প্রায় প্রতিদিনই আমরা স্বপ্নটা দেখতে থাকি। অনেকদিন মা ও ছোট বোনের সাথে কথা হয়নি জন্য আমি একদিন মাকে ফোন করি, তবে ঘটনার ব্যাপারে মাকে কোনো কিছুই জানায়নি। মায়ের সাথে কথা বলার ঠিক পরের দিন সকালে মা আমাকে ফোন করেন। তার গলাটা শুনে একটু চিন্তিত মনে হচ্ছিল, কিন্তু মা আমাকে যা বললেন তাতে আমি নিজেই চিন্তিত হয়ে পড়লাম। মা বললেন, জানিস আজ ভোরবেলা আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। অদ্ভুত দেখতে 4 জন লোক আমার কাছে এসেছিল, বলল আপনার মেয়েকে কিছুদিন আগে আমার বড় ছেলে পছন্দ করেছে আর তাকেই বিয়ে করতে চায়, আপনার মেয়েকে আমাদের কাছে দিয়ে দিন, বিনিময়ে আমার হাতে বানানো মিষ্টি নিন, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ একই স্বপ্ন সবাই দেখছে, কিন্তু আমি তো আমার মাকে ঘটনার ব্যাপারে কিছু বলিনি, তাহলে এমনটা কেন হলো? আমি তখনও মাকে কোনো কথা না জানিয়ে স্বাভাবিকভাবে স্বপ্ন ভেবে ব্যাপারটা ভুলে যেতে লাগলাম। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানানোর পর তারা বলেন, গতরাতে আমরাও স্বপ্নটা দেখেছি, কিন্তু এবার তারা 4 জন আরও ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে এসেছিল। ব্যাপারটা দিন দিন গুরুতর হতে শুরু করেছিল এবং আমার মাও প্রতিনিয়ত স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন। মা একটু ধার্মিক হবার কারণে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন এবং একদিন আমাকে ফোন করে সরাসরি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন। প্রতিনিয়ত ঘটনা ঘটতে থাকার কারণে আমিও একটা সময় মাকে সবটা বলতে বাধ্য হই। আমার মা সবটা শুনে সত্যিই খুব ভেঙে পড়েছিলেন, তবে তার পরিচিত একজন কবিরাজের সাথে দেখা করতে বললেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেদিন আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলেন ঠিক সেদিন থেকেই আমার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। আমার মন কোনো ভালো কাজ করতে চাইলেও কেন যেন আমি তা করতে পারছিলাম না। এমনকি সেই কবিরাজের কাছে যাবার কথা শুনেও আমি বলেছিলাম, মা এসবের আর প্রয়োজন নেই। ওরা আবার আমার স্বপ্নে এসেছিল এবং বলে গেছে যে আমরা যেন ওদেরকে বিরক্ত না করি। তবে সত্যি বলতে আমি নিজের অজান্তেই এই কথাটি বলেছি। আমার কথা শোনার পর আমার শ্বশুর বাড়ি থেকেও সেই কবিরাজের কাছে যাবার জন্য আমাকে জোর করা হয়নি। এরপর থেকে আমার পরিবারের কেউ আর এই স্বপ্নটি দেখেনি। কিন্তু ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একটা সময় আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। এরকমভাবে কিছুদিন চলার পর একদিন রাতে আমি একটি স্বপ্ন দেখি। আমি দেখলাম একটা মোটর সাইকেল একজন মানুষকে ধাক্কা দিয়ে কিছুটা সামনে এগিয়ে যাবার পর একটা খাদে পড়ে গেল। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং যাকে ধাক্কা দেওয়া হয়েছিল তারা দুজনেই মারা গিয়েছিল। এই স্বপ্ন দেখার পর আমি আচমকা ঘুম থেকে উঠে পড়ি। তখন প্রায় মধ্যরাত। স্বপ্নটা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল, তাই যেই না পানি খাবার জন্য বিছানা ছেড়ে উঠেছি অমনি আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ঘরের দরজার পাশে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটি দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। আমি ওকে দেখে চিৎকার দিতে চাইলাম,
কিন্তু পারলাম না। ওই জিনিসটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বলল, তোকে নিতেই তো এসেছি, আমাদের দেশের রানী বানিয়ে রাখবো। এটা বলেই সে তার কালো রোমশ হাত দিয়ে যেই না আমার বাম হাতটা ধরল, আমি মা বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন 1.5 মাস পেরিয়ে গিয়েছিল। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, 1.5 মাস। আমি চোখ খুলে নিজেকে আমার বাবার বাড়িতে আবিষ্কার করি। এরপর আমি কি দেখেছি এবং কি কি ঘটনা ঘটেছে তা আমি পরে বলবো, তবে মাঝের এই 1.5 মাসে কি কি ঘটেছে তা মায়ের কাছ থেকে তুমি শুনে নাও। আপু আমাকে ওই দিন রাতে শুধু এইটুকুই বলেছিলেন, তার তখন 8 মাসের একটা ছেলে সন্তান ছিল বিধায় রাত জেগে ঘটনাটা শোনাতে পারেননি। তবে ঘটনাটি এখানেই শেষ নয়, এটা তো শুধু ট্রেলার ছিল, আসল ঘটনা এখন শুরু হবে। ওই দিন রাতে আপুর মা আমাদের বাড়িতেই ছিলেন, তাই আপুর কাছ থেকে 1/3 ঘটনা শোনার পর আন্টিকে গিয়ে ঘটনা শোনানোর জন্য জোটাজুড়ি করতে থাকি। যেহেতু পরিবারের সবাই ঘটনাটির ব্যাপারে জানেন, সেহেতু আন্টিও ঘটনাটা শোনাতে রাজি হয়ে যান। এবার আন্টি আমাকে সেই মাঝের 1.5 মাসের ঘটনাগুলো যেভাবে ঘটেছিল সেটি বলেন। আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আন্টি, আমি তখন ফজরের নামাজ শেষ করে জায়নামাজের ওপর বসে কোরআন শরীফ পড়ছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। আমি রিসিভ করতেই ফোনের ওপার থেকে আমার মেয়ের শাশুড়ি বলে ওঠেন, আপনার মেয়েকে মাঝরাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝরাতে একবার শুধু ওর চিৎকারের আওয়াজ শুনেছিলাম, কিন্তু ঘরে এসে দেখি কেউ নেই। আর আমার ছেলেও তখন ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুলে পুরো ব্যাপারটা জানালে ও কিছুই বলতে পারে না। একই রুমে ঘুমিয়ে বৌমার চিৎকারও শুনতে পেল না, কিন্তু পাশের রুম থেকে আমরা শুনতে পেলাম। আবার প্রতিটা রুমের দরজাই ভেতর থেকে লাগানো। এটা কিভাবে সম্ভব? আমরা চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও বৌমাকে পেলাম না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই কবিরাজের সাথে যোগাযোগ করুন। বেয়ানের সাথে কথা বলে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সব সমস্যা মিটে যাবার পর এখন এরকমটা কেন হলো? এরকম আরও কোনো কথা ভাবতে ভাবতে আমি কবিরাজকে ফোন করি এবং সবটা খুলে বলি। তিনি আমার কাছ থেকে আমার এবং আমার মেয়ের পুরো নাম জানতে চান এবং কিছুক্ষণ পর ফোন করবেন বলে জানান। আমি অপেক্ষা করতে থাকি। ঠিক 10 মিনিট পর কবিরাজ আমাকে ফোন করে বলেন, আপনার মেয়েকে তো ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাঝ পথে ফজরের আজান দিয়ে দেওয়ায় ওরা সফল হতে পারেনি। আপনি ওর স্বামীকে বলুন 2 এলাকা পেরিয়ে একটা কবরস্থান আছে, ওখানে গিয়ে খোঁজ করতে। তবে ওখানে ওর স্বামী তাকে একা যেতে হবে। ইনশাল্লাহ আপনার মেয়েকে পেয়ে যাবেন। আপনার মেয়েকে পেয়ে গেলে খুব দ্রুত আমার কাছে নিয়ে আসবেন। আমি কবিরাজের কথা মতো সবটা করি এবং ওর শ্বশুর বাড়িতে সবটা জানাই। আল্লাহর অশেষ রহমতে সত্যিই কবিরাজের বলে দেওয়া জায়গাতে আমার মেয়েকে খুঁজে পাই। মেয়ের জামাইকে আগেই বলে দিয়েছিলাম ওকে পাওয়ার সাথে সাথে সরাসরি কবিরাজের বাড়িতে নিয়ে যেতে, তাই সে আবার মেয়েকে নিয়ে সরাসরি সেখানেই চলে যায়। তবে এর মধ্যে একটা দুঃসংবাদ পাই আমরা। আমার ননদের ছোট ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এর ঠিক 5 মিনিট পর আমার বেয়ানের কাছে খবর আসে ওদের পরিচিত যে কবিরাজ ছিল, অর্থাৎ সেই কবিরাজ কাকু, তিনিও আজ সকালে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক হলেও সেই মুহূর্তে আমার মেয়েকে বাঁচানোটা ছিল খুব জরুরি। কবিরাজ আমার মেয়েকে দেখে বললেন, ওর উপর তো আসর করা হয়েছে, যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে ওকে ওরা নিয়ে যেতে পারে। ওকে এখন বিশেষ নজরদারিতে রাখতে হবে। আর আজ রাত 12টার পর আমি আপনাদের বাড়িতে গিয়ে বাড়িটা বন্ধ করে দিয়ে আসবো। কবিরাজ এই কথাটা বলা মাত্রই আমার মেয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার বাম হাত দিয়ে কবিরাজের একটা হাত চেপে ধরে, কিন্তু তখন ওর চোখটা বন্ধই ছিল এবং আমরা যখন কথা বলছিলাম তখন ওর জ্ঞান ছিল না। কিন্তু দিনে দুপুর এরকম দৃশ্য হয়তো কেউ কখনো দেখেনি। আমরা প্রায় 5 জন ওখানে উপস্থিত ছিলাম। সবাই আমার মেয়ের কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চোখ বন্ধ অবস্থায় ও কবিরাজের একটা হাত ধরে কাছে টেনে অন্য হাত দিয়ে সজোরে একটা চর মারে, আর সেই চর খেয়ে কবিরাজ প্রায় 3-4 হাত দূরে ছিটকে পড়ে। কবিরাজ বেশ ভালোভাবে আহত হয়েছিলেন বটে, কিন্তু আমাদের বাঁচানোর জন্য তিনি আমার মেয়ের স্বামীকে টেবিলের ওপরে রাখা ছোট একটা কাচের শিশির মধ্যে থাকা পানি বিছানার ওপর ছিটিয়ে দিতে বলেন। কিন্তু যখনই সেই টেবিলের দিকে হাত দিতে যাবে তখনই চারিদিকে যেন ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। সৌভাগ্যবশত সেই ভূমিকম্পের কারণে কাঁচের শিশিটা টেবিল থেকে পড়ে যাবার আগেই আমার মেয়ের স্বামী সেটা ধরে ফেলে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই শিশি থেকে পানি ছেটানো কয়েক সেকেন্ডের মধ্যেই সবটা স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ কিছুটা সুস্থ হয়ে গেলে আমার মেয়ের ডান হাতে একটি তাবিজ বেঁধে দেন এবং আরও একটি তাবিজ আমার হাতে দেন মেয়ের কোমরে বেঁধে দেবার জন্য। তিনি বলেন, আমাদের হাতে 41 দিন সময় আছে, যা করার 41 দিনের মধ্যে করতে হবে। এই তাবিজের কারণে 41 দিনের জন্য আপনার মেয়ে সুরক্ষিত। ওকে কেউ নিয়ে যেতে পারবে না, তবে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। 41 দিন পরে এই তাবিজের কার্যকারিতা কমে যাবে, তাই আমার বলে দেওয়া সব নিয়মকানুন মেনে চলতে হবে আপনাদের। এরপর কবিরাজের কথা মতো আমরা সব কিছু মেনে নেই।
কিন্তু সেদিন তিনি বেশ ভালোভাবেই আহত হয়েছিলেন বিধায় আমাদের বাড়ি বন্ধ করতে আসতে পারেননি। তবে কবিরাজের প্রথম শর্ত ছিল আগামী 41 দিন আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ রাত কাটাতে পারবে না এবং আমার মেয়েকে একা এক ঘরে থাকতে হবে, কেউ তার সাথে ঘুমোতে পারবে না। আমরা কবিরাজের কথা মেনে নিয়ে সবটা করতে থাকি, কিন্তু ওই রাতটা যে আমার এবং আমার বাকি 2 মেয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে সেটা জানা ছিল না। ওই রাতে আমি আমার ছোট মেয়ে এবং মেজ মেয়ে একই সাথে ঘুমিয়েছিলাম এবং পাশের রুমে তোমার আপু একা ছিল। রাত 12টা 35 মিনিট, আমরা সবাই তখন ঘুমিয়ে হঠাৎ টিনের চালের ওপরে বিকট আওয়াজ। টিনের চালের ওপর নারিকেল পড়লে যেমন শব্দ হয়, শব্দটা সেই রকম ছিল। ঘুমের ঘোরে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার শব্দটা হওয়ার পর যখন ঘুমটা পুরোপুরি ভেঙে গেল তখনই আসল ভয়টা শুরু হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে কোনো নারিকেল গাছ ছিল না। দ্বিতীয় শব্দে আমাদের 3 জনেরই ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠে যেই না লাইট জ্বালাতে যাব ঠিক তখনই আবার সেই শব্দ, আবার আমরা সবাই ভয় পেয়ে যাই। তৃতীয়বারের শব্দের পর আমরা 3 জনই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম চালের ওপর কেউ হাঁটছে আর রাগে ফুঁসে উঠে গোঙাচ্ছে। আওয়াজটা ঠিক এমন ছিল কুকুরের রেগে যাওয়ার পর গড়গড় করলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। আস্তে আস্তে শব্দটা আমাদের রুমের চালের ওপর থেকে সরতে সরতে পাশের রুমে অর্থাৎ আমার মেয়ের রুমের দিকে যেতে থাকে এবং ওখানেও 3 বার জোরে জোরে শব্দ হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ওটি লাথি দেওয়ার শব্দ, কিন্তু কেউ যেন প্রচণ্ড রেগে গিয়ে টিনের চালের ওপর লাথি দিচ্ছে। কিন্তু আমার তখন কিছুই করার ছিল না, কারণ রাতে মেয়ের ঘরে যাওয়া নিষেধ, সে যাই হয়ে যাক না কেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাঁটাহাঁটির শব্দটা বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু আবারও শুয়ে পড়ি। ঠিক তখনই আমাদের রুমে দরজার সামনে থেকে সুমধুর পুরুষ কণ্ঠে একজন বলে ওঠে, মা, ও মা, দরজাটা খুলুন না, আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি কথা দিচ্ছি ওকে একবার দেখেই চলে যাব। এই অচেনা কণ্ঠস্বর শুনে ভয় আমাদের 3 জনের চোখে ততক্ষণে পানি চলে এসেছে। একটু অপেক্ষার পর আমার কাছ থেকে সাড়া না পেয়ে সেই পুরুষ কণ্ঠে আবারও ভেসে আসে, বোন, ও বোন, একবার দরজাটা খুলে দাও না, কথা দিচ্ছি তোমাদের আপুকে একটু আমি দূর থেকে দেখেই চলে যাব, একবার দরজাটা খুলে দাও। এই কথাগুলো শুনে আমার মেয়েরা ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, কিন্তু ওর কথার কোনো উত্তর দেওয়া চলবে না এবং আওয়াজ করা যাবে না জন্য আমি মেয়েদের সান্ত্বনা দিতে থাকি। কিন্তু এরপর যা হলো তাতে আমার নিজেকে ধরে রাখা কষ্টকর হয়ে গিয়েছিল। আমাদের কারো কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সেই সুমধুর পুরুষ কণ্ঠ হয়ে উঠল কর্কশ। গুনে গুনে 5 বার আমাদের দরজায় লাথি মারতে মারতে অকথ্য ভাষায় গালি, অভিশাপ আর হুমকি দিতে লাগলো। শেষ বেলায় বলে গেল, একবার শুধু সুযোগ বুঝে পাই, তোদের সবটাকে মেরে ওকে এখান থেকে নিয়ে যাব। এরপর সবটা যেন মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। ওই রাতে আর কারোরই ঘুম আসেনি এবং ঘুমাতে পারল না। পরের দিন দুপুরে কবিরাজ আমাদের বাড়িতে আসেন এবং তাকে সবটা জানানোর পর তিনি বলেন, দরজা না খুলে এবং তার কথায় সাড়া না দিয়ে একদম ঠিক কাজ করেছি। তার কথায় সাড়া দিলে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত। যাই হোক, আমি বাড়িটা বন্ধ করে দিচ্ছি, আপাতত কোনো সমস্যা হবে না। নামাজের পর আপনি নিজ হাতে তাকে খাইয়ে দেবেন। আপনার মেয়ে 41 দিন পূর্ণ হবার আগে চোখ খুলবে না। প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনি তাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবেন। দিনের এই একটা সময় সেই খাবার খেতে পারবে, কিন্তু শারীরিকভাবে কোনো নড়াচড়া করতে পারবে না। প্রয়োজনে আপনারা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন যারা আপনাকে এ ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারবে। এরপর কবিরাজ আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। আমি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকদের সাহায্যে ডাক্তারের সাথে যোগাযোগ করি। সত্যি বলতে কি, সচল না হবার কারণে কতটা সমস্যা হতে পারে তা বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া, গোসল, পানি সবকিছুই ধারণার বাইরে। যাই হোক, এভাবে কিছুদিন ঠিকঠাক চলছিল। তবে বললে বিশ্বাস করতে কষ্ট হবে, ও সারাদিন কোনো কথা বলতে পারতো না এবং চোখ বন্ধ করে থাকতো। কিন্তু মাগরিবের আজানের সাথে সাথেই প্রতিদিন একটা কথাই বলতো, মা, নামাজ শেষে খাইয়ে দাও। সারাদিনে মাত্রই একটি লাইন শুনতে পেতাম ওর মুখ থেকে। এই পৃথিবীতে যে আরও কত অলৌকিক বিষয় আছে তা জানতে গেলে হয়তো আমাদের জীবনে সময়কাল কম বলেই মনে হবে। 11 দিন পর আমি মাগরিবের নামাজ শেষে ওর জন্য খাবার নিয়ে বিছানার পাশে বসেছিলাম। ছোট মাছের তরকারি আর ভাত। বিসমিল্লাহ বলে যেই না ওর মুখে তুলে দিতে যাব, ঠিক তখনই দরজায় কড়া নেড়ে উচ্চ স্বরে পুরুষ কণ্ঠে 2 জন আমাকে সালাম দিয়ে ভেতরে ঢুকে আসার অনুমতি চাইল। আমি সালামের উত্তর দেবার পর তাদের পরিচয় জানতে চাইলে তারা বলল, মা, বিচলিত হবেন না, আর ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাদের ভেতরে আসার অনুমতি দিন। বাড়িটা বন্ধ করা আছে, তাই খারাপ কিছু প্রবেশ করতে পারবে না, আপনি নির্ভয়ে আমাদের অনুমতি দিতে পারেন। ওদের কথা শুনে আমি ভেতরে আসার অনুমতি দেওয়ার পর যা হলো তা সুস্থ মস্তিষ্কে ভাবা দায়। আমি দেখলাম দরজাটা আস্তে আস্তে খুলে যাবার পর আলনার ওপর রাখা জায়নামাজটা হাওয়ায় ভাসতে ভাসতে পশ্চিম দিকে নামাজের অবস্থানে এসে পড়ল। এরপর অদৃশ্য পুরুষ কণ্ঠ একজন বলে উঠল, মা, আপনি এই জায়নামাজের ওপর বসুন, আপনার মেয়ের ব্যাপারে কিছু তথ্য দিয়ে
সাহায্য করার জন্য আমি এসেছি। তাদের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে তারা ভালো জিন। তাই তাদের কথা মতো জানামাজে বসার পর তারা বলল, আপনার মেয়েকে বদ জিন আক্রমণ করেছে। মূলত তার বিয়ের দিন যে গাছের নিচে গাড়ি থামানো হয়েছিল সেই গাছের ওপর বদ জিনটা বসেছিল এবং ঠিক তখনই আপনার মেয়েকে সে পছন্দ করেছে। বিয়ের কয়েকদিন বাড়িতে অনেক লোকজন থাকার কারণে জিনটা তার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু বাড়ি ফাঁকা হওয়ার সুযোগ বুঝে সে আক্রমণ করেছে। আপনার পরিচিত কবিরাজের কথায় 41 দিন পর আপনার মেয়ে সুস্থ হয়ে গেলেও এর প্রভাব সহজে কাটবে না। ওই জিন প্রচুর শক্তিশালী, ও তো এত সহজে হার মেনে নেবে না। তাই নিজের মেয়েকে বাঁচাতে চাইলে আগামী 30 দিন কোনো আমিষ খাবার খাওয়াবেন না। এতে করে 41 দিন পর আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু অন্যভাবে প্রতিশোধ নেবে ঠিকই। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। বিদায়। এরপর দুজন জিন আমাকে সালাম দিয়ে চলে যায়। আমিও ওদের কথা কবিরাজকে জানাই এবং কবিরাজ ওদের কথা মতো কাজ করতে বলেন। এভাবে বহুল প্রতীক্ষার পর 41তম দিন আসে। ওই দিন কবিরাজ আমাদের বাড়িতে আসেন, আমার মেয়েকে সুস্থ করে দেবার জন্য শেষ দিনের চেষ্টা শুরু করে দেন। মহান আল্লাহর অশেষ রহমতে 41 দিনের চেষ্টা সফল হয়। ঠিক মাগরিবের আগ মুহূর্তে কবিরাজ যখন তার নিয়ম মতো মন্ত্র পড়ছিলেন, সত্যি বলতে ততক্ষণে বাড়ির বাইরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনের মতো টিনের চালে, দরজায় লাথি আর বাড়ির ভেতরে ভূমিকম্প। ঠিক আজানের সময় সবকিছু যেন থমকে গেল আর আমার মেয়ে চোখ খুলে তাকালো। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু চোখ খুলেই সে খিলখিল করে হাসতে শুরু করলো। বলল, আমাকে তাড়াতে এসেছিস? পারবি না, এত ক্ষমতা নেই তোদের। এই কথা শুনে কবিরাজ তার মন্ত্র পড়তে পড়তে কাচের শিশি থেকে পানিটা আমার মেয়ের মুখে ঢেলে দিতেই সে কাঁপতে শুরু করলো এবং আজান দেবার সাথে সাথেই বাড়ির দরজাটা সজোরে খুলে গেল এবং আমার মেয়ে আবারও অজ্ঞান হয়ে গেল। কবিরাজ সবটা দেখে বলল, কাজ সম্পন্ন, তোমার মেয়ে এখন সুস্থ। কবিরাজের কথা শেষ করার আগেই আমার মেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখটা খুলে বিছানায় উঠে বসল। বলল, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। কিন্তু আমি এ বাড়িতে কেন? আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। উনিকে? এভাবেই সে উত্তেজিত হয়ে পড়ে। তাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়ার পর আমি তার জন্য খাবার আনতে যাই, কিন্তু বিছানা থেকে ওঠার পরেই আমার মেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ও এখানে কেন? ও এখানে কেন? ও আমাকে নিয়ে যাবে, দয়া করে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি ওর সাথে যেতে চাই না। কিন্তু কার সাথে কথা বলছিস তুই? কে তোকে নিয়ে যাবে? এটা জিজ্ঞেস করার পরও ও সোজা দরজার বাইরে এসে ইশারা করলো। আমি আর কবিরাজ বাইরে তাকিয়ে দেখলাম বাড়ির বাইরে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটা দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে রাগ আর ক্ষোভের ছাপ দেখা যাচ্ছিল। অন্ধকারেও আগুনের গোলার মতো লাল স্পষ্ট চোখ বসে যাচ্ছিল। চলে যাবার আগে শুধু একটা কথাই বলে গেল, আমি ফিরে আসব। আমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল যে কবিরাজ কাকু মারা গিয়েছেন, উনি তো বলে গিয়েছিলেন যে কেউ যদি স্বপ্নে ওই মহিলার হাতে বানানো মিষ্টি খায় তাহলে ওরা আমার মেয়েকে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু আমাদের মধ্যে তো কেউ এই কাজ করেনি, তাহলে এমনটা কেন হলো? সম্পূর্ণভাবে জ্ঞান ফিরে আসার পর আমার মেয়ে জানতো না যে 1.5 মাস পেরিয়ে গিয়েছে। তাই জ্ঞান ফিরতে সে স্বপ্নের কথাটি আমাদের জানায়, অ্যাক্সিডেন্টের স্বপ্নটা, যেটা সে শেষবার দেখেছিল। ওর কথা শোনার পর আমাদের আর বুঝতে বাকি ছিল না এটা ওই বদজিনের কাজ। কিন্তু আমার ননদের ছেলেই কেন? সে তো কিছু জানে না। ব্যাপারটা কবিরাজকে জিজ্ঞেস করার পর সে 10 মিনিট সময় চেয়ে নেয়। 10 মিনিট পর যা বলল তা আমরা কেউই ভাবিনি। কবিরাজ বলল, আপনার মেয়ে পরীক্ষার প্রয়োজনে কিছু শীট নেয়ার জন্য তার ফুফাতো ভাই অর্থাৎ আপনার ননদের ছেলেকে ফোন করেছিল, আর সেই ফোনের সূত্র ধরেই ওই বদ জিনগুলো তার স্বপ্নে দেখা দেয়। ছেলেটা লোভের বশে স্বপ্নে তাদের কাছ থেকে মিষ্টির বাক্সটি নিলেও ফজরের আজানের কারণে মিষ্টি খেতে পারেনি। যদি মিষ্টিটা খেয়ে নিত তাহলে হয়তো আপনার মেয়েকে আর কখনো খুঁজে পেতেন না। তবে বদ জিনদের উদ্দেশ্য ছিল যারা মিষ্টির বাক্স হাতে নেবে এবং খাবে তাদের পরবর্তীকালে মেরে নিজেদের শক্তি বৃদ্ধি করা। যেহেতু ছেলেটি মিষ্টির বাক্স হাতে নিয়েছে সেও তাকে মরতে হবে এবং আপনার মেয়েকে নিয়ে গেলে সে আর কখনো তাদের খোঁজ পাবে না। তাই সেই বামুনটি একটু দরদ দেখিয়ে আপনার মেয়েকে আগেই স্বপ্নে সবটা দেখিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল তাকে নিয়ে যাওয়ার আগে শেষ খবরটা জানিয়ে দিতে, কিন্তু সম্ভব হয়নি। তারা যখন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন আপনার ননদের ছেলে বুঝতে পারে যে তার এই লোভের কারণে পুরো পরিবারের ক্ষতি হতে পারে। তাই সে পরের দিন স্বপ্নে মিষ্টি খাবে না বলে জানিয়ে দেয়। যেহেতু মিষ্টি খায়নি সেহেতু আপনার মেয়েকেও নিয়ে যেতে পারেনি। কাজ হাসিল না হবার কারণে রাগে, ক্ষোভে এবং বাক্স হাতে নেবার কারণে আগের সেই কবিরাজ ও ননদের ছেলেকে মরতে হয়েছে। আপনারা যদি আগেই সবাইকে জানিয়ে দিতেন তাহলে হয়তো এই বিপদটা হতো না।
এরপর আমার মেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে এবং 2 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই 1.5 মাসের মধ্যে ঠিক এই ঘটনাগুলো ঘটেছিল। এই ঘটনা যদি অন্য কেউ বলতো বা ভূত FM বা ভূত.com কারো কাছ থেকে শুনতাম, তাহলে হয়তো বিশ্বাস করতে সত্যিই কষ্ট হতো। কিন্তু এই ঘটনা আমার পরিবার ও আত্মীয় স্বজনের সবাই জানে এবং অনেকেই নিজে এই ঘটনার কিছু অংশের অংশীদার। তাই অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। কি ভাবছেন, ঘটনা শেষ? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু পরদিন সকালে আপু আমাকে চমকে দিয়ে আবারও একটা ঘটনা শোনান। আপনাদের মনে হয়তো এখনও একটা প্রশ্ন রয়ে গেছে, আমি ঘটনার শুরুতে আমার আম্মুর ভয় পাওয়ার ব্যাপারটা কেন বললাম, ওই ঘটনার সাথে কি সম্পর্ক এটার? প্রিয় লিসেনার, আমি আগেই বলেছি ঘটনাটা 3 ভাগে বিভক্ত। কেবল তো 2/3 শেষ হয়েছে। আপুর দেয়া সেই অপ্রত্যাশিত চমক এখনও বাকি আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম, 2 মাস পর সুস্থ হয়ে গেলে? কিন্তু ভালো জিনদের 2জন তো বলেছিল ওরা ফিরে আসবে, তারপরে ওরা আর বিরক্ত করেনি তোমায়? আমার কথাটা শুনে আপু মুচকি হেসে বলল, তার মানে মা তোমায় পুরো ঘটনা বলেনি। এরপর আপু তার জীবনে বেদনাদায়ক এবং হৃদয় বিদারক এক নতুন অধ্যায় শোনালেন। ঘটনাটি আমি ঠিক আপুর মতো করে তুলে ধরার চেষ্টা করছি। আপু, 41 দিন পর আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন জানতাম না যে এতদিন বাদে আমি নিজেকে ফিরে পেয়েছি। কিন্তু ধীরে ধীরে সুস্থ হবার পর মায়ের কাছ থেকে সবটাই জানতে পারি। 2 মাস পর আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাই, তখন একে একে সবাইকে আমি এই ঘটনার ব্যাপারে বলতে থাকি। তোমার আম্মুকেও বলেছি। এই 2 মাসে আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি, এমনকি সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটিও না। কিন্তু হঠাৎই একদিন আবার সেই স্বপ্ন। এবার জিনিসটা একা এসেছে। সে বলে গেল, আমি ফিরে আসব, তুই তো আমার কাছে এলি না, তাই তোর এমন ক্ষতি আমি করব যা তুই কখনো ভুলতে পারবি না। তোর গর্ভে যদি কোনো সন্তান আসে, ছেলে সন্তান আসে, তাহলে ওই দিন আমি তোর জীবনে আবারও ফিরে আসব। এটা বলে সেই বিভৎস হাসি হাসতে হাসতে জিনিসটা বিদায় নেয়। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে এবং মাকে এই স্বপ্নের ব্যাপারে জানালে তারা বলে, আমরা আসলে তোকে জানাইনি যে জিনিসটা তোর জীবনে আবার ফিরে আসবে। সেটা জানলে হয়তো তুই ভয়ে থাকতি আর সুস্থ হতে আরও অনেক বেশি সময় লাগতো। যা হোক, এরপর আমি কোনো স্বপ্ন দেখিনি। ঠিক 1 মাস পর একটা সুসংবাদ পাই, আমি মা হতে চলেছি। এটা একজন নারীর জীবনে যে কত বড় আনন্দের বিষয় তা বলে বোঝানো সম্ভব নয়। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কয়েক মাস পর জানতে পারি আমার গর্ভে ছেলে সন্তান রয়েছে। প্রথমে ব্যাপারটা শুনে সবাই খুব খুশি হলেও মুহূর্তের মধ্যে সবটা পরিবর্তিত হয়ে যায়। সবার চোখে মুখে চিন্তার ছাপ, কারণ ও বলেছিল ছেলে সন্তান গর্ভে আসলে ও ফিরে আসবে। তাই আমরা বড় একজন হুজুরের খোঁজ করতে থাকি, যিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু সেরকম কাউকেই পাওয়া যাচ্ছিল না। ততদিন আমার ছেলে সন্তানের ব্যাপারে খবরটা আত্মীয়দের সবাই পেয়ে গিয়েছে এবং ছেলে সন্তান গর্ভে থাকাকালীন ওই জিনিসটাও যে ফিরে আসবে সেই খবরটাও সবাই জেনে গিয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হলো, আমি যাদের ফোন করে খবরটা দিয়েছি তাদের সবাই একই সময় একই স্বপ্ন দেখেছেন। ওই জিনিসটা তাদের স্বপ্নে গিয়ে বলেছে, আপনার ভাতিজি ভাগ্নি বোনকে আমি পছন্দ করতাম, কিন্তু তাকে পাইনি। তাই এই মুহূর্তে আপনাদের কাছে মাত্র একটি রাস্তা খোলা আছে, হয় ওকে আমাদের কাছে দিয়ে দিন এবং বাচ্চাটিকে রেখে দিন, না হয় বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে ওকে আপনারা রেখে দিন। এটা বলেই সে স্বপ্ন থেকে বিদায় নিয়েছিল। আর আমার বাচ্চা হবার আগ পর্যন্ত সবাই এই স্বপ্নটাই দেখেছে এবং মাঝে মাঝেই দেখেছে। 2009 সালে তুমি যখন খালামণির বাড়িতে বেড়াতে গিয়েছিলে, সেদিন আমি তোমার আম্মুকে ফোন করেছিলাম। আমি ফোন করার পর ওই রাতে তোমার আম্মু এবং খালামণি এই স্বপ্নটা দেখে, তাই পরের দিন তোমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরেও সে মাঝে মাঝে স্বপ্নটা দেখে ভয় পেত আর আমাকে ফোন করে সবটা জানাতো। তুমি ছোট ছিলে, ভয় পেতে পারো ভেবে তোমাকে কিছু জানায়নি। তবে আজও হয়তো ভয়ের কারণটা এবং ঘুমের মধ্যে কেন ওভাবে চিৎকার করে উঠত তোমার আম্মু, সেই রহস্যটা জেনে গেলে। যা হোক, এবার আমার ঘটনায় আসি। ট্রান্সফারের কারণে আমার স্বামী তখন খুলনায় ছিলেন, তাই রাতে মাঝে মাঝে আমি একাই ঘুমাতাম। কখনো কখনো ঘুমের মধ্যে আমি পেটের ওপর ঠান্ডা চিকন হাতের স্পর্শ অনুভব করতাম, আবার কখনো কখনো মোটা লোমশ হাতের স্পর্শ, কিন্তু ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পেতাম না। এর বাইরে সেরকম কোনো সমস্যা হয়নি, দেখা দেয়নি। তবে প্রতি 2 সপ্তাহে যে ডাক্তারের কাছে চেক আপের জন্য যেতাম, তিনি একদিন আমাকে ফোন করে বললেন, মা, আমি তো একজন ডাক্তার, বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু কদিন ধরেই একটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তুলছে। গত 1 সপ্তাহ ধরে আমি একটা স্বপ্ন দেখছি, সেখানে অদ্ভুত একজন এসে আমাকে বলছে, হয় তোমাকে বাঁচাতে, না হয় তোমার সন্তানকে বাঁচাতে। আমার ডাক্তারি জীবনে এমনটা এর আগে কখনোই হয়নি। ব্যাপারটি কি?
আমাকে একটু খুলে বলো তো। আমি ডাক্তার আঙ্কেলকে সবটা বললেও তিনি ঘটনাটা বিশ্বাস করতে চাননি। যা হোক, অনেক সময় ধরে একজন ভালো হুজুরের খোঁজ করার পর আমার স্বামী তার কর্মস্থল অর্থাৎ খুলনায় একজন হুজুরের খোঁজ পান। তিনি তাকে সবটা জানানোর পর সেই হুজুর আমাদের সাহায্য করার জন্য রাজি হন। তিনি আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসেন এবং আমাকে দেখেন, কিন্তু আমাকে দেখার পর তিনি বলেন, অনেকটা দেরি হয়ে গিয়েছে, ওই জিনটা প্রচুর শক্তিশালী, একজনকে তো নিয়ে যাবেই, আর আমি যদি চেষ্টা করি তাহলে এক্ষেত্রে আমার মৃত্যু ঝুঁকি থেকে যাবে। হুজুর অনেক ভালো মানুষ হবার কারণে আমাদের একটা শর্ত দেন। তিনি বলেন, আমার পরিবার বলতে শুধু আমি আর আমার ছেলে এখন খুলনায় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। যদি এই কাজটি করতে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে আমার সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের পুরো পরিবার তার শর্তে মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। তাই শেষ চেষ্টা স্বরূপ হুজুর আমার ডেলিভারির দিনটি বেছে নেন। তিনি বলেন, বিয়ের দিন যে গাছের নিচে তোমার গাড়ি থেমেছিল সেই গাছের চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে দাও, আশপাশ থেকে বা ওপর থেকেও যেন কিছু দেখা না যায়। তোমার স্ত্রী যখন প্রসব বেদনা উঠবে তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই গাছতলায় ছাউনির নিচে চলে যাব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেই জিনটিকে আটকে রাখতে। তোমার স্ত্রী বাচ্চা প্রসবের 15 মিনিটের মধ্যে যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে বুঝে নেবে আমরা আমাদের কাজে সফল হয়েছি, নয়তো বাকিটা তোমরা বুঝতেই পারছো। আমরা হুজুরের কথা মতো সব কাজ আগে থেকেই সেরে রাখি। হুজুরও আমার ডেলিভারির সম্ভাব্য তারিখের 15 দিন আগে এসে আমার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। যেদিন আমার প্রসব বেদনা আমি অনুভব করি সেই দিন আমাকে হাসপাতালে নিয়ে যাবার সময় আমার স্বামী হুজুরকে সবটা জানায়। তিনিও তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাউনির নিচে চলে যান। আমার ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পর আমি আমার ছেলের কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার তখন সম্পূর্ণ জ্ঞান ছিল না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমার বাচ্চাটা আর এই পৃথিবীতে ছিল না, আর সেই হুজুরও তখন সেই হাসপাতালেই ভর্তি ছিলেন। সন্তান হারিয়ে একজন মায়ের কি অবস্থা হতে পারে সেটা পৃথিবীর কেউ বুঝবে না। এক সপ্তাহের মধ্যে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, বলতে গেলে পাগল হয়ে গিয়েছিলাম। আমি জানি না ওই একটা সপ্তাহ আমি কি করেছি আর কিভাবেই বা দিনগুলো কেটেছে। এক সপ্তাহ পরে যখন আমি হুঁশ ফিরে পাই তখন আমি অঝরে কাঁদতে শুরু করি। কথায় বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আমার ঠিক তেমনটাই হয়েছিল। সন্তান হারানোর কষ্টটা এক সপ্তাহ পর চোখের জল হয়ে বেরিয়ে এসেছিল। ওই ট্রমা থেকে বের হতে আমার অনেকটা সময় লেগেছিল। সুস্থ হবার পর যখন সেদিনের ঘটনাটা জিজ্ঞেস করি তখন নিজের ওপর অনুশোচনা হচ্ছিল। আমার ছেলেটা জন্মের পরপরই মারা যায়। তাকে সাদা কাপড়ে মুড়িয়ে একটি আলাদা রুমে রাখা হয়েছিল পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করার জন্য। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ওই রুমে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও আমার ছেলের লাশ হারিয়ে গিয়েছিল। ওটাকে চুরি বলবো না, কারণ ওই রুমে কেউ ঢোকেনি এবং ক্যামেরাতেও কোনো সমস্যা ছিল না। বলতে গেলে বাচ্চার লাশটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর দোষ চাপালেও ডাক্তার আমার ঘটনার ব্যাপারে সবটাই জানতেন। তাই আমার পরিবারের সবার সাথে কথা বলে ব্যাপারটার সুরাহা করে নেন। সত্যি বলতে আমাদেরও কিছু করার ছিল না, কারণ সবটা তো আগের থেকে স্বপ্নেই জানিয়ে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, অনুশোচনার কথা বলেছিলাম, সেটা সেই হুজুরকে নিয়ে। তিনি আজও বেঁচে আছেন কিন্তু সম্পূর্ণভাবে পঙ্গু। নিজে বাকশক্তি ও হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার সাথে সেদিন কি হয়েছে তা কেউ জানে না। আমার স্বামী যখন লোক পাঠিয়েছেন তার খোঁজ নেওয়ার জন্য তখন তাকে সেই ছাউনির ভেতর আহত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে তখন অনেক আঁচড়ের দাগ ছিল এবং মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়, কিন্তু আমার সন্তানের জন্য, যে কিনা পৃথিবীর আলো দেখেনি, তাকে বাঁচাতে গিয়ে অন্য আরেকজন সন্তানের জীবন থেকে তার বাবার ভালোবাসা কেড়ে নিয়েছি আমরা হয়তো অর্থ দিয়ে তার দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছি ঠিকই, কিন্তু হুজুরের সেই সন্তানের তো কোনো দোষ ছিল না। তাই আজও নিজেকে দোষী বলে মনে হয়। ঘটনার 1 মাস পর ওই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটা আমার স্বপ্নে এসে বলে গিয়েছিল, তোমাকে নিজের করে নিতে পারিনি, তাই তোমার সন্তানকে নিয়ে গেলাম। আর হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তুমি সবসময় আমার স্মৃতিতে থাকবে। এটাই ছিল ওর শেষ কথা। এরপর আমি আর কখনো ওকে দেখিনি। আজ আমার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান আছে। বেশ সুখেই আছি, কিন্তু ওই একটা ঘটনা যা আমার জীবনে একটি বিভীষিকাময় অধ্যায় হয়ে গেছে। মূলত এই ছিল আমার আপুর সাথে ঘটা ঘটনা। কয়েক মুহূর্তে একজন মানুষের সুন্দর স্বাভাবিক জীবন কিভাবে অগোছালো ও দুর্বিষহ হয়ে উঠতে পারে তা হয়তো এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন। জীবনের এই অনুভূতিগুলো কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপরও হয়তো মনের ভেতর জমে থাকা কষ্টগুলো একটু হলেও কমে যাবে এই আশায় অনেকে আমাদের ঘটনা অন্যের সাথে শেয়ার করে থাকেন। সত্যি বলতে এর চেয়ে বেশি কিছু বলার ভাষা আমার নেই।
অতিরিক্ত কিছু শব্দের ব্যবহারে যদি কেউ বিরক্ত বোধ করে থাকেন তাহলে দয়া করে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আবারও ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না যে আপনার আপু যখন এই ঘটনাটা শেয়ার করছেন, যদিও তিনি বলেছেন সেই জিনটি বলে গিয়েছিলেন যে সেই দুষ্টু জিনটি যে আর কখনো আমি আসবো না, হয়তো সেই কারণেই আপনি স্বপ্ন দেখেননি এবং যারা এই ঘটনাটি শুনছে তারাও স্বপ্ন দেখবেন না। না হলে হয়তো এই ঘটনাটি শোনার পরে রোমানও স্বপ্ন দেখতে শুরু করতো। কি বিভৎস একটা স্বপ্ন, কি বিভৎস সেই মানুষগুলো অর্থাৎ সেই অবয়বগুলো যারা এসে স্বপ্নে এই নির্দেশনা দিত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতো। আমরা পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা পাই যেই ঘটনা ব্যাখ্যাতীত, যেই ঘটনার কোনো